কোটা সংস্কার আন্দোলনে উত্তাল সারা দেশ। ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে পুলিশ, বিজিবি এবং র্যাবের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছেন আন্দোলনকারীরা এবং রক্ত ঝরেছে সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থী এবং পুলিশের অনেক সদস্যদের। আহত হয়েছেন সাংবাদিকরাও। 229 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে পুরো দেশে। আজকে নানা ধরনের দাবি নিয়ে সাধারণ ছাত্রছাত্রীরা সারা দেশে কমপ্লিট শাটডাউন পালন করেছেন। তাদের আন্দোলনগুলোর মধ্যে ছিল শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ, বিজিবি, র্যাব ও সোয়াটের ন্যাক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিতকরণ এবং কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবি। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আইনমন্ত্রী ব্রিফিং করেছেন। জরুরি ব্রিফিংয়ে আইনমন্ত্রী বলেছেন যে আন্দোলনকারীদের সকল দাবি মেনে নেওয়া হচ্ছে। কোটার বিষয়ে রবিবার শুনানির তারিখ এগিয়ে আনতে অ্যাটর্নি জেনারেল আপিল করবেন। বিচারপতি খন্দকার দিলুরুজ্জামানকে প্রধান করে তদন্ত কমিটি গঠনের সুপারিশ করবে সরকার। কোটা আন্দোলনকারীদের আলোচনা প্রস্তাব গ্রহণ করেছে সরকার এবং আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বিবৃতি দেওয়া হয়েছে। আন্দোলনের পাশাপাশি আলোচনার পথ খোলা থাকবে। কি হতে যাচ্ছে এই আন্দোলনের রূপ আগামীতে, এই সব কিছু নিয়ে আজকে আমরা কথা বলবো টু দ্য পয়েন্টে। প্রিয় দর্শক, যারা চ্যানেল আইয়ের পর্দায় চোখ রাখছেন আপনাদের স্বাগত জানাচ্ছি। সাম্প্রতিক বিষয় নিয়ে চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন মেট্রোসন টু দ্য পয়েন্ট। আজকের বিষয় আমাদের কোটা সংস্কার ও বর্তমান পরিস্থিতি। আমার সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, স্বাগতম আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন জনাব গোলাম মওলা রনি, সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা, স্বাগতম আপনাকে। আমি বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই যে একটা আইনি জটিলতা ছিল, বারবারই বলা হচ্ছিল যে এটা আইনের উপরে রয়েছে, বিচার বিভাগের উপর রয়েছে, তাই আন্দোলনে আসলে তেমন কিছু করার নেই সরকারের। সেখানে আসলে আজকে আমাদের আইনমন্ত্রী যেটি বললেন যে শুনানির তারিখ এগিয়ে আনার জন্য অ্যাটর্নি জেনারেল আপিল করবেন, এই পুরো প্রক্রিয়াটা সম্পর্কে যদি বলেন, তারপরে আসলে কি হতে যাচ্ছে? দেখুন, আজকে আমার বাড়ি থেকে আপনাদের স্টুডিওতে আসার সময় আমার জীবনটাকে মারাত্মক ঝুঁকি নিয়ে আসতে হয়েছে। কারণ চতুর্দিকে এই রাজাকারের বংশধরেরা লাঠি সোটা নিয়ে যেভাবে দাঁড়িয়েছিল, বারবার আমার ভয় হচ্ছিল কখন আমাকে মেরে ফেলবে। তারপরে আমি বহু পথ ঘুরে তারপরে আপনাদের এখানে এসেছি। শুধু আপনার মনে হয়েছে যারা যারা আছে সবাই রাজাকার? অবশ্যই রাজাকার। এবং শুধু একটি কথা বলার জন্যই আমি এখানে এসেছি আজ, যে এই রাজাকারের বংশধররা কোনো অবস্থায় জয়ী হবে না। 30 লক্ষ মানুষের শহীদের রক্তে, 5 লক্ষ নারী, নির্যাতিত নারীর কারণে যে দেশ স্বাধীন হয়েছে, সেখানে রাজাকারের বংশধররা কোনো অবস্থায় তারা জয়ী হতে পারে না। এই কথাটি বলার জন্যই আমি এই এত পথ ঘুরে আমার জীবন বাজি রেখে আপনাদের স্টুডিওতে আজ এসেছি। দেখুন, আজকে সকালবেলার খবর যে তারা বঙ্গবন্ধুর বাড়ি 32 নম্বর রোডে আক্রমণ করেছে। তার মানে কি? এরপরে কি আর বলার অপেক্ষা রাখে যে এরা কারা? যে এরা বঙ্গবন্ধুর বাড়ি আক্রমণ করা মানে মুক্তিযুদ্ধকে আক্রমণ করা, বাংলাদেশকে আক্রমণ করা। আমি একটু এখানে সম্পর্ক প্রশ্ন করি যে রাজাকারের বংশধরদের সাথে সরকার আলোচনায় বসতে রাজি হয়েছেন? আলোচনা আমি আসছি এখনই। সুতরাং এটি তো অত্যন্ত স্পষ্ট, এরপর আর বলার অপেক্ষা রাখে না। যারা নেতৃত্বে, হ্যাঁ অনেকে আছে যারা নিরীহ, না বুঝে এই রাজাকারের বংশধরদের নেতৃত্বে আপনার এই তথাকথিত আন্দোলন করছে। এবং এখানে একটি কথা বলতে চাই, তারা আন্দোলন কিন্তু কোটার জন্য করছে না, বুঝলেন। আজকে এই ধর্ম ব্যবসায়ীরা নেমেছে, আপনার হেফাজত নেমেছে, জামাত শিবির তো আগে থেকেই আছে, বুঝলেন। তো এটি অত্যন্ত স্পষ্ট যে এরা কারা এবং এদের অবশ্যই এই যে অপশক্তি, 71-এর পরাজিত অপশক্তি, এদের অবশ্যই উচ্ছেদ করতে হবে। আচ্ছা, এখন আপনার কথায় আসি। এখানে প্রথম দিন থেকে বলা হচ্ছে যে এটি আইনি বিষয়, এখানে সরকারের কোনো ক্ষমতা নেই কিছু করার। এই জিনিসটা কিন্তু একেবারে মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমরা সবসময় বলার চেষ্টা করছি। কিন্তু যারা এই তথাকথিত আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে, সেই রাজাকারের বংশধররা, আমি আবার রিপিট করছি, রাজাকারের বংশধররা, তারা তো এই কোটার জন্য এটা করছে না। তাদের উদ্দেশ্য ভিন্ন। তারা জানে খুব ভালো করেই যে সিদ্ধান্ত আসতে হবে মহামান্য আপিল বিভাগ থেকে। সরকার তো আজকে করলেন এই যে শুনানির তারিখ এগিয়ে আনলেন, বলছি খুব ভালো করে এটা জানেন। তারপরেও তারা এই যেটি করছে সেটি হলো সরকার পতনের একটি প্রক্রিয়া, যার পরে তারা দেশকে পাকিস্তান বানানোর চেষ্টায়, যেটি
75-এ জিয়া মোস্তাক করেছিল সেইভাবে কিন্তু তারা এগুচ্ছে। এটি মোটেও কোটা আন্দোলনের বিষয় নয়। আমরা কালু দেখেছি যে বহু বাইরের লোক, একজন ফার্নিচার কর্মচারী কাল নিহত হয়েছে আপনার চিটাগংয়ে। তারপরে বিএনপির যে ছাত্রদলের নেতা নিহত হয়েছে, এমনি তো অত্যন্ত স্পষ্ট। দেখুন, বেশ কিছু রক্ত ঝরে পড়েছে, এর জন্য পুরাপুরি দায়ী এই রাজাকারের বংশধররা, যারা এদের উস্কানি দিচ্ছে। ডিফাইন কিভাবে করবেন যে এই আন্দোলনে কারা রাজাকারের বংশধর আর কারা সাধারণ শিক্ষার্থী? শুনেন, আমরা মির্জা ফখরুল ইসলামের কথা শুনেছি, সে তো রাজাকারের ছেলে, আমরা সবাই জানি। আপনার রিজভির কথা শুনেছি আমরা, আমির খসরুর কথা শুনেছি। রিজভির কথায় কি আন্দোলনকারীরা রাজপথে ছিলেন? অবশ্যই এরাই তো উস্কানি দিচ্ছে। এত পয়সা কোটি কোটি টাকা কোত্থেকে আসছে, এটা তো স্পষ্ট। এবং টেলিভিশনের পর্দায় যাদের, শুধু তাই না, তারা নিজেরা বলেছে তুমি কে আমি কে, রাজাকার, বাংলাদেশের মাটি রাজাকারের ঘাঁটি। এরপর আর কিছু বলার থাকে? কে বলেছে স্বৈরাচার, এই স্লোগান? না, শোনেন, আমরা স্পষ্ট টেলিভিশনে দেখেছি যে তারা বলছে বাংলাদেশের মাটি রাজাকারের ঘাঁটি। এরপরে আর তো বলার কিছু অপেক্ষা রাখে না। এবং যাদের আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত স্পষ্ট তাদের চেহারা থেকে তারা কারা, এবং তারা আপনার এই যে আপনার প্রথম কথা হলো, তারা শুরু থেকেই জানে যে এটি সুপ্রিম কোর্টের ব্যাপার, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত ছাড়া কিছু সরকারের কারো পক্ষে, প্রধানমন্ত্রী বলেন, এমনকি মহামান্য রাষ্ট্রপতি বলেন, কারো পক্ষেই কোনো কিছু করা সম্ভব না। আমি বলছিলাম এই যে শুনানির তারিখ এগিয়ে আনার পদক্ষেপ, সেটা তো সরকারই নিল। না, শোনেন, আপনার এই যে কোটা বাতিল তো সরকারই করেছে। এরপরে হাইকোর্ট যখন সরকারের সেই রায়কে উল্টিয়ে দিয়েছে, তারপর সরকারই আপিল করেছে কিন্তু আপনার আপিল বিভাগে, যাতে এই আপনার কোটা সংস্কার করা যায়। সুতরাং কোটা সংস্কারের কথা তো সরকারেরই কথা, কিন্তু তা সত্ত্বেও তারা আপনার অত্যন্ত কি বলে মারমুখী হয়ে রাস্তায় নেমেছে। যদি শান্তিপূর্ণ আন্দোলন করতো তাহলে কারো কিছু বলার থাকতো না, কিন্তু তারা প্রথম দিন থেকে মারমুখী। এবং আমি এখানে বলতে চাই যে আমাদের পুলিশ যথেষ্ট আপনার ধৈর্যের পরিচয় দিয়েছে, কারণ পুলিশের দায়িত্ব কিন্তু, পুলিশ তো বুক চিতিয়ে রাখা একজন শিক্ষার্থীকে, সাধারণ শিক্ষার্থী আবু সাইদকে গুলিও করেছে। পুলিশের দায়িত্ব, না, আমাকে বলতে দেন প্লিজ, ডোন্ট ইন্টারফেয়ার, আমাকে বলতে দেন। পুলিশের দায়িত্ব হচ্ছে প্রত্যেকের জানমাল রক্ষা করা। আমি যে আজকে এত ঘুরে এলাম, এটা তো পুলিশের দায়িত্ব ছিল এদের ভঙ্গ করা। সেই অর্থে পুলিশ অনেক ধৈর্যের আপনার পরিচয় দিয়েছে। পুলিশ কি আবু সাইদের জীবনের জান রক্ষা করেছে? যারা এই ধরনের সহিংস আন্দোলনের নামে, অবশ্যই পুলিশের অধিকার আছে তাদেরকে গুলি করে মেরে ফেলা, অবশ্যই আছে। এই ব্যাপারে আমার বিন্দুমাত্র কোনো সমস্যা। এবং আপনার ডক্টর জাফর ইকবালের মতন মানুষ, উনি একজন শহীদ মুক্তিযোদ্ধার সন্তান, উনি বলতে বাধ্য হয়েছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে আমার এখন দ্বিধা হচ্ছে, কারণ আমি কোন রাজাকারের মুখ দেব এখানে। আচ্ছা, এখন আপনার কথায় আসি। দেখুন, সরকার, এখান থেকে আমি একটু গোলাম মাওলা রনির কাছে যাই, একতরফা হয়ে যাচ্ছে আপনার প্রশ্নটা। আমি আবার আপনার কাছে এই আইনি প্রক্রিয়া নিয়ে আসবো। গোলাম মাওলা রনি, এই জায়গায় আপনি কি বলবেন যে আসলে সাধারণ শিক্ষার্থীরা কি ইউজড হচ্ছেন? এখানে আমরা কিভাবে ডিফাইন করব কারা রাজাকারের বাচ্চা আর কারা সাধারণ শিক্ষার্থী? না, আমি আপনাকে এখানে জাস্টিস মানিকের আজকের যে উত্তেজনা এবং তার যে যুদ্ধংদেহী যে অবস্থা দেখে আমি খুব অবাক বিস্ময়ে তার দিকে তাকিয়েছিলাম। এর কারণ হলো, গতকাল রাতে আমাদের ঠিক এই একই ইস্যু নিয়ে ওনার সঙ্গে আমার বিতর্ক হয়েছে, কথা হয়েছে, এবং হি ওয়াজ স্মাইলিং অ্যাট দ্য টাইম উইথ এ জলি মুড। বাট আজকে আমি দেখলাম এখানে সে একদম ঘামিয়ে অস্থির হয়ে আপনাদের স্টুডিওতে ঢুকেছে, এবং সে এখানে আপনাদেরকে মানে সে রিল্যাক্স, একটু ইজি হওয়ার জন্য কফি চাচ্ছিলেন, বোধহয় এখনও পর্যন্ত তাকে কফি দেওয়া হয়নি। তো যার কারণে হি ইজ ভেরি আনহ্যাপি, তো তার সব কথার আমি উত্তর দিতে রাজি নই। এটা তার একান্ত ব্যক্তিগত বিষয়, এবং এই বিষয়টা নিয়ে আমি তার সাথে কোনো বিতর্ক তো জড়াবো না। এনিওয়ে, মানে তার সাথে আমি বিতর্কতে জড়াবো না। এর কারণ হলো তিনি বয়স্ক মানুষ, এবং আমার কাছে মনে হয় কি, এখনকার বাংলাদেশের যে সমস্যাটা, এর 99.99% সমস্যাটা হলো রাজনৈতিক সমস্যা। আর যেহেতু তিনি বিচার অঙ্গনের মানুষ, দীর্ঘদিন আইন কানুন বিচার বিভাগ নিয়েই থেকেছেন, ফলে বিচারের ওই বাইরে তার ব্রেইন এই রাজনৈতিকভাবে অন্য সবার মতো কাজ করবে না, এটি হলো স্বাভাবিক ব্যাপার। ফলে এখনকার যে সমস্যাটা, এটা অ্যাবসলিউটলি রাজনৈতিক সমস্যা। তো এখন এই রাজনৈতিক সমস্যা, রাজনৈতিক সরকার এটাকে কোর্টে পাঠিয়ে দিয়েছে, আদালতে পাঠিয়ে দিয়েছে, এবং আদালতকে এই রাজনৈতিক কূটকৌশলের মাধ্যমে যে বিতর্কের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, ফলে আমি মনে করি স্বাধীনতার পরেই প্রথম আমাদের জুডিশিয়ারি
আমাদের রাজনৈতিক কুকর্মের কারণে এই প্রথম প্রশ্নবিদ্ধ হয়েছে এবং মারাত্মকভাবে তাদেরকে একটা ঝুঁকির মধ্যে তারা পড়েছে। আমাদের দেশে আইন আদালত নিয়ে এখন যেভাবে কথাবার্তাগুলো হচ্ছে, এই কথাগুলো অতীতে কখনো হতো না। সো এটা আমাদের রাজনীতি একটা বিষবাষ্প, হতে পারে এটা বিএনপির, হতে পারে এটা জামাতের, হতে পারে এটা আওয়ামী লীগের, ডাজ নট ম্যাটার, বাট ইটস এ ব্যাড, যাকে বলে প্র্যাকটিস অফ পলিটিক্স, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো, যেখানে আইনমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, আমার সিক্স সেন্স, ওনার অনেক ক্ষমতা, সরকারের ওনার অবস্থান খুবই গুরুত্বপূর্ণ, তিনি সরকারের মানে বলতে গেলে মন্ত্রী পরিষদের সবচেয়ে প্রভাবশালী একজন ব্যক্তিত্ব, এতে কোনো সন্দেহ নেই। তো কিন্তু তারপরেও এই সময়টিতে বাংলাদেশে আসলে মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া অন্য কারোর কাছে সেকেন্ড অপশন হিসেবে কেউ কারো কথা বিশ্বাস করে না, কারোর সাথে কেউ বসতে চায় না, এদেরকে সবাইকেই মনে করে যে এদের কারো কোনো ক্ষমতা নেই। এখন কন্ট্রাডিকশনটা হয়তো আজ থেকে 10 দিন আগে যদি ওবায়দুল কাদের সাহেব বা আইনমন্ত্রী তারা আহ্বান করতেন, তখন তাদের সঙ্গে একটা আলোচনা বসতে পারত। এখন আসলে আন্দোলনকারী যারা আছে, আমার সিক্স সেন্স যেটা বলছে, আপনার এই অনুষ্ঠানের এই পর্যন্ত আমার কাছে যেটা মনে হচ্ছে, যে তারা সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর মুখ থেকে একটা ঘোষণা তারা চাই। তারা বলেছেন আলোচনার পথ খোলা আছে। না, সেটা তারা যখন বলেছেন, সেই সময়টা আর আমরা এখন যে টকশোটা করছি এই সময়টির মধ্যে অনেক ডিফারেন্স। সো যার জন্য এটা আলটিমেটলি থাকবে না। এক, দুই নম্বর হলো যেটা জাস্টিস মানিক বলেছেন, এটা সত্য যে এই সময়টিতে এই আন্দোলনের সঙ্গে কেবলই মাত্র কোটা বিরোধী যারা নিরীহ ছাত্র রয়েছেন তারা যে আছে তাও নয়, আবার ওনার কথা মতো যে সব রাজাকারের বাচ্চা নাতিপুতিরা আছে তাও নয়। এখানে অনেকগুলো পক্ষ, হেফাজত জড়িয়েছে, চরমোনাই জড়িয়েছে, জামাত জড়িয়েছে, বিএনপি জড়িয়েছে, সমস্ত রাজনৈতিক শক্তি, অভিভাবকরা জড়িয়েছে, পাড়া মহল্লার। আজকের ঘটনার দিন হলো যে পাড়া মহল্লার সাধারণ নরনারী পর্যন্ত রাস্তায় নেমে গিয়েছে। ফলে এখান থেকে যদি এই কোটা বিরোধী আন্দোলনের যারা নেতৃত্বের এই 50-60 জনের নাম আমরা বিভিন্ন সময় আসছি, তারা যদি এই আহ্বানে আইনমন্ত্রীর সঙ্গে গিয়ে বৈঠকে বসার সিদ্ধান্ত নেনও, এই সমস্যার সমাধান হবে না। এক, আর দ্বিতীয়ত হলো কেন হবে না? তারা যা যা দাবি করেছিল সব না, তারা সেই দাবির জায়গায় তো এখন সমস্যাগুলো নাই ম্যাডাম। সমস্যাগুলো এখন চলে আসছে এই যে অনেকগুলো প্রাণ ঝরে পড়েছে, এবং আজকে দেখেন ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা এখন পর্যন্ত জানি না যে সারা বাংলাদেশের কোথায় কি ক্ষয়ক্ষতি হয়েছে, কয়জন মরেছে, কয়জন আহত হয়েছে। টেলিভিশন থেকে শুরু করে অন্য যে জায়গাগুলোতে যে খবরগুলো আসছে, সেই খবরের উপর সাধারণ জনগণ যতটা বিশ্বাস করে, তার চেয়ে সামাজিক মাধ্যমের খবরটাকে মোর ট্রান্সপারেন্ট মনে হয়। সেখানে অনেক গুজবও ছড়িয়ে থাকে, অবশ্যই স্বীকার করে অনেক গুজব, কিন্তু যেগুলো তথ্য, এই যে যেমন সাইদ মারা গেলেন, শহীদ হলেন, এখন তার যেভাবে ভিডিও ফুটেজও যেভাবে, সেটা তো সামাজিক মাধ্যমে কাজটা করেছে। তো এই সামাজিক মাধ্যম আজকে বন্ধ থাকার কারণে আজকের যে ক্ষয়ক্ষতি, আজকের দিনের যে ক্ষয়ক্ষতি, এটি আমরা কিন্তু এখনো পর্যন্ত জানি না। ফলে কি হবে? সঙ্গত কারণেই ফার্স্ট দাবি আসবে, আগে বিশ্ববিদ্যালয় খুলে দিন। ফার্স্ট দাবি, আগে বিশ্ববিদ্যালয় খুলে দিন। এর আগে এটা হবে, এখন আগের যে দাবি, এই সমস্ত দাবির ঊর্ধ্বে সবার আগে হবে বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রত্যেকটা হলে আমাদেরকে উঠতে দিন, এটা হবে সেকেন্ড দাবি। থার্ড দাবি, তারা বলবে যে আমাদের যে ভাইদেরকে খুন করা হয়েছে তাদেরকে ইনস্ট্যান্টলি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, কমিশন পরে। আগে আমরা যেখানে দেখেছি ও ডাইরেক্ট গুলি করেছে, কে গুলি করেছে তার নাম পর্যন্ত উঠে আসছে, আমরা তার বিরুদ্ধে বিচার চাই। এবং এই কাজগুলো সরকারের জন্য করা একেবারে অসম্ভব ব্যাপার, স্পর্শকাতর শুধু নয়, একেবারে অসম্ভব বিষয়। এর বাইরে অনেকের আর্থিক ক্ষতি হয়েছে, অনেকে ওনডেট হয়েছে, অনেকের ফাইন্যান্সিয়াল লস হয়েছে। ফলে এই যে দাবি দাওয়াগুলো 3 দিন আগে, আজ থেকে 3 দিন আগে যে দাবি দাওয়াগুলো ছিল, আলোচনার পথ খোলা ছিল, এবং শিক্ষার্থীরা যেখানে বারবার অনুনয় বিনিময় করে, ইভেন গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তারা যেভাবে সমস্যার সমাধানটা করতে চেয়েছিল, এখন সেই সমাধানটা সেই পর্যায়ে নেই, মামলা হয়েছে। আপনি চিন্তা করেন যে অ্যাঙ্গার কোন পর্যায়ে চলে গিয়েছে, যে এই যে হানিফ ফ্লাইওভারের ওখানে গিয়ে সেই সমস্ত মানে টোল প্লাজাটা পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছে। এবং এখন উনি যেটা বললেন আমাকে, যেখানে আনঅফিসিয়ালি উনি লাইভে বলেছেন কিনা আমি এটা বলতে পারবো না, যে 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনে পর্যন্ত হামলা হয়েছে, ধানমন্ডিটা পুরো রণক্ষেত্র হয়ে গেছে। এবং আজকের যে কমপ্লিট শাটডাউন, এই কমপ্লিট শাটডাউনটা যে আজকে হামলা হয়েছে, বাংলাদেশ টেলিভিশন হয়েছে, অর্থাৎ এখানের আমি একটু স্পেসিফিক্যালি যদি আসি, এটা আসলে বেশি বর্ণনামূলকে চলে যাচ্ছে। সাধারণ ছাত্রছাত্রী এখানে আছে, এটাও স্বীকার করা হচ্ছে, কিন্তু
বলা হচ্ছে যে সাধারণ শিক্ষার্থীরা আসলে ইউজড হচ্ছেন, ছাত্রদল, বিএনপি, জামাত শিবির তাদের নেতৃত্বে, তাদের মদতে এই আন্দোলন এবং তার ভুক্তভোগী সাধারণ শিক্ষার্থীরা কি না বলবেন? না, এটা একেবারে মানে আমি সম্পূর্ণ দ্বিমত পোষণ করি। প্রথমত এই আন্দোলনটা জেনারেট করেছে সাধারণ ছাত্ররা। এই আন্দোলনটা জেনারেট করার আগে উদ্ভাবন করেছে তারা, এবং এই আন্দোলনটাকে টেনে টেনে আজকের এই জায়গাতে নিয়ে আসে। আনার পরে এই সাধারণ ছাত্রদের উপর যখন ছাত্রলীগ, পুলিশের অন্যান্য সংগঠন, বিজেপি একসঙ্গে সমন্বিতভাবে আক্রমণ করেছে, তখন এই সাধারণ ছাত্ররা আকুতি জানিয়েছে মায়েদের কাছে, বোনদের কাছে, অভিভাবকদের কাছে, পিতাদের কাছে, সমস্ত রাজনৈতিক দলের কাছে, আপনারা সবাই নেমে আসুন। তাদের আহ্বানে সমস্ত রাজনৈতিক দলগুলো কিন্তু এখন মাঠে নেমে আসছে। ফলে এখন এই যে পুরো বিষয়টা যদি আপনি খুব জেনারেলাইজ করেন যে ইনফ্লুয়েন্স বা আগে, আমি একেবারে আপনাকে তামার পাতে লিখে দিতে পারি যখন ছাত্ররা আজ থেকে মানে সেই 3 দিন আগ পর্যন্ত তাদের সঙ্গে কোনো পলিটিক্যাল পার্টির কারোর সাথে কানেকশন নাই, কিন্তু এখন পুরো বিষয়টা যে যার মতো করে, এখানে ছাত্রদল কাজ করছে, ছাত্র শিবির কাজ করছে, ছাত্র ইউনিয়নের সংগঠন কাজ করছে, এমনকি ছাত্রলীগের একটা বিরাট অংশ যে মাঠে নাই তাও কিন্তু বলা যাচ্ছে না। তো অর্থাৎ যারা যারা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে তারাই কিন্তু সবাই। এবং আপনি একটা চিন্তা করেন, 5 বছর 6 বছরের ছেলেমেয়েরা, শিক্ষকদের ছেলেমেয়েরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমি দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে যে কোটা না মেধা, এরকম তারা শিক্ষকদের ছেলেমেয়েরা 5 বছর 6 বছরের ছেলেমেয়েরা সেই কচি কচি কণ্ঠে তারা স্লোগান দিচ্ছে। অনেক পিতা তার নিজের সেই 6-7 বছরের বাচ্চাদেরকে রাস্তায় নিয়ে আসছে। আপনি বলে এই যে এটা যে একটা গণ অভ্যুত্থান, এটা যে একটা গণজাগরণ, এটা যে একটা গণবিস্ফোরণ, এবং এটা আলটিমেটলি যত সহজে যেভাবে আইনমন্ত্রী বলেছেন, আর আইনমন্ত্রীর কথা মতো এখানে হবে। মূল ব্যাপারটা হলো দেখেন এখানে আমাদের যে রাজনীতিটা যেভাবে করাপ্ট হয়েছে, যেভাবে 3-3টি অবৈধ নির্বাচন, 3-3টি প্রশ্নবদ্ধ নির্বাচন জনগণের উপর চাপিয়ে পড়েছে, মানুষের সমস্ত ক্ষোভগুলো এই কোটার সাথে এসে যুক্ত হয়ে বিরাট একটা বোঝা হয়ে পড়েছে তার মানে সরকারের আপনার জন্য। মনে হয় যে সরকার সবকিছু মেনে নিলেও, এতগুলো এখন সরকার দাবি মেনে নিলেও আন্দোলন থামবে না? না, আন্দোলন থামবে না। এখন এই আন্দোলন আলটিমেটলি আজকে বিকেলের মধ্যে দেখবেন সরকার পতনের আন্দোলনে রূপান্তরিত হয়ে যাবে, সরকারের পদত্যাগ এবং সরকার পতনের আন্দোলনে রূপান্তরিত হয়ে যাবে। ইফ আই এম নট রং, এর বাইরে কোনো কিছু সমাধান নেই। আপনারাও তাই চান? আমরা তাই, আমি চাই বা না চাই বড় ব্যাপার নয়। আমি ব্যক্তিগতভাবে আপনি যেটা পরিচয় দিলেন, আমি বিএনপির কোনো নেতা নই। হ্যাঁ, আমি একজন সাধারণ নাগরিক, শুধুমাত্র বিএনপির ইলেকশন করেছি, আমি আওয়ামী লীগের একজন সাবেক সংসদ সদস্য ছিলাম। ফলে এই জাতির প্রতি আমার একটা কমিটমেন্ট রয়েছে এবং আওয়ামী লীগের প্রতি আমার দুর্বলতা এখনও শেষ হয়ে যায়নি। ফলে আমি যে কথাগুলো বলছি অ্যাজ এ বিশ্লেষক হিসেবে, একজন সাধারণ জনগণ হিসেবে, আমার দিব্য দৃষ্টিতে আমার ভিজুয়াল যেটা রয়েছে সেখানে আমি যেটা দেখছি আমি আওয়ামী সেটাই লীগের প্রতি বলছি। আপনার দুর্বলতা রয়েছে, এই জায়গাতেই আবার আপনার কাছে ফিরবো আমি একটু বিচারপতি